চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবার সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। এখন বাজে সন্ধ্যা 6টা। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আমি, মেয়ে, তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছি একটু বহরমপুরে কি আছে এবং কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। 2024 সালের প্রথম ঘুরতে বেরোনো ব্লগ। তো গাইস আজ হচ্ছে ওই 5 থেকে 6 তারিখ, 5 তারিখ না 6 তারিখ, যাই হোক মানি ছিল না, মানিটা তুলে নিলাম এটিএম থেকে। যাই হোক ঘুরতে বেরোলে তো ক্যাশ লাগবে। আর এইটা হচ্ছে আমাদের বহরমপুর থানা। ছোটোবেলায় থানা দেখে অনেক ভয় পেতাম। থানার সামনে আসলেই মনে হতো যে পুলিশে ধরে নেবে নাকি, এই ভয়টা আমার ছোটো থেকে লেগে থাকতো। আর পুলিশ দেখলে প্রচুর ভয় পেতাম। যাই হোক বাদ দাও ওসব কথা। কে কে পুলিশ দেখে ভয় পেতে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন পুলিশ দেখে একটুও ভয় পায় না। যাই হোক চলো আজ তোমাদেরকে নিয়ে চলে এলাম বহরমপুর স্কোয়ারে খাদি মেলায়। কি নেই আমাদের বহরমপুরে আর কি আছে আমাদের বহরমপুরে সেটাই তোমাদের আজ শেয়ার করব। বহরমপুর খাদি মেলায় এই স্কোয়ারে প্রচুর ধরনের মেলা বসে। বই মেলা, খাদি মেলা, আরতীয়, যাবতীয় আরও অনেক মেলা। চলো আজ একটা নতুন মেলা, খাদি মেলা। আমি এর আগে 2বার এসেছি, কিন্তু এইবার এই রাত্রে আসলাম, শীতের রাত্রে। তো এত সমস্যা তোমাদের আর কি বলবো। ঠান্ডাতে যেন একদম একবারে কনকনিয়ে দিয়েছিল আমাদের এই মেলায় আসতে গিয়ে। যাই হোক মেলায় তো ঢুকে পড়েছি, ওপরে কিন্তু নিয়র পড়েই যাচ্ছে অনবরত। আর এইদিকে আমরা মেলা ঘোরা ছাড়ছি না। যাই হোক এই স্কোয়ার ফিল্ডটা অনেক বড়। স্কোয়ার ফিল্ডের এক কোনাও নেয়নি এই মেলাটা, তবুও যেন ঘুরতে ঘুরতে হাত পা ব্যথা হয়ে যাবে। দূর থেকে দেখেই ভয় লাগছে যে এত বড় মেলাটা ঘুরবো কিভাবে। তো তোমাদের দাদা ভাইকে বলছি যে যদি একটা গাড়ির ব্যবস্থা করে দিত তাহলে ঘুরে ঘুরে যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে কেনাকাটা হতো। সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, এখানে যে শাড়ির দামগুলো আমি শুনে মাই গড, এত দামের শাড়ি! আমি তো মনে হচ্ছে একদম পুরো আকাশ থেকে পড়লাম। যাই হোক আমি বিষয়টা আগে থেকেই জেনে বসেছিলাম যে এই মেলাগুলোয় বেশি দাম হয় এবং খাদি বলে এরা বেশি দাম বলে, কিন্তু যত দাম বলে কিন্তু অত টাকা দিয়ে 10,000 টাকা দাম একটা শাড়ি, বুঝলা? কেনার সামর্থ্য বা জিনিসটা কেনার প্রয়োজন আমাদের নেই। যাদের হয়তো দরকার আছে তারা হয়তো কিনবে, যাদের হয়তো অনেক অর্থ অপচয় করার জায়গা নেই তারা এই মেলায় এসে অপচয় করতে পারে। তো গাইস যাই হোক এই যে সেই মেলা, পুরোটাই জুড়ে খাওয়ার দাওয়ার, জামা কাপড়, সোয়েটার এবং যাবতীয় অন্যান্য অনেক কিছু রয়েছে। চলো এখানে মেয়েরা কত সুন্দরভাবে কাজ করছে। কেউ কাটছে সুতো, কেউ ঘোরাচ্ছে চরকি, কেউ বা বোনাচ্ছে শাড়ি। যাই হোক মেয়েরা আজ এখন সবাই স্বাবলম্বী, আমি বাদে। যাই হোক চলো এখানে দেখো কি সুন্দরভাবে সুতো কাটে, কেউ চরকি ঘোরাচ্ছে, কেউ শাড়ি বোনাচ্ছে। আর এখানে সুন্দর করে মানে এই আগের পুরনো জিনিসগুলো সব তুলে ধরেছে, তো এত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে অনেক ধরনের পলু। আগে আমাদের এখানে পলু চাষ হতো, কিন্তু এখন সেই সব আর দৃশ্য দেখা যায় না, সব যেন একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক চলো এখানে মাসিদের শাড়ি বোনাটা দেখি। আমি জীবনেই ফার্স্ট এবং প্রথম দেখছি শাড়ি বোনা। হয়তো ফোনে দেখেছি কিংবা অন্য কোথাও দেখেছি, কিন্তু এরকম শাড়ি বোনানো যে হয় আমি আজও পর্যন্ত চোখে দেখিনি। আজ নিজের চক্ষুকে আমি চক্ষু জুড়িয়ে নিচ্ছি এই কাজ দেখে। যাই হোক যে যেটা করে সেটা হয়তো সেটা এটা আবার কি কাজ রে ভাই, আমরা তো করেই আসছি এটা মনে হয়, কিন্তু যারা জানে না আর যারা করে না আমরা ভাবি যে কত কঠিন কাজ। এই মেশিনটা, এত বড় মেশিনটা চালানো, এইভাবে সুতো টুতো করা, মনে হয় আমার দ্বারাই হবে না। যাই হোক বাদ দাও, মাসিরা কাজ শিখেছে, মাসিরা কাজ করছে, মাসিরা করছে বলেই আজ আমরা পড়তে পারছি, সেটা বড় কথা না। চলো মেলার যদি একটা মানে আমাদের একটা কোনাও ঘোরা হয়নি, এদিকে আমরা মিডিলে এসে বসে আছি, মিডিল সাইডে, আর এই 4 সাইডে মেলাটা। ভাবো এই মেলাটা ঘুরতে গেলে হাতে কত সময় নিয়ে ঘুরতে হবে। মেয়ে একটু হেঁটেই বলছে বাবা আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না। মেলা দেখার শখটাও আছে, ইচ্ছেটাও আছে, কিন্তু হেঁটে দেখবে না। তাহলে বলো এত বড় মেলা ওকে কোলে নিয়ে কি ঘুরে ঘুরে দেখা যায়? আর ও যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, বয়স 5 বছর, আর এখন কোলে নিয়ে ঘোরার মতো আর মেলা দেখানোর মতো সময় মানে আর নেই। যাই হোক এখন চলো
আর পুরো মেলাটা ঘুরতে পারবো না মনে হয়, অর্ধেকটা বাকিই দিয়ে দিলাম। আর এইদিকে কি সুন্দর বাউল হচ্ছে দেখো, মেলাতে এসে সবাই মনোরম মানে মনটাকে সুন্দর করে নেবে, মেলা দেখে বসার জায়গাও রয়েছে এখানটায়। তো এখানে তার জন্য বাউল গান হচ্ছে, লোকগীতি গান হচ্ছে। আর এদিক থেকে অনেক প্রেস ট্রেসের সবাই এসেছে, খবরাখবর নেয়, রেগুলার মানে যারা ব্লগিং করে তারাও আসে। আমার মতো আরও অনেক আছে, মুর্শিদাবাদে বহরমপুরে অনেক ব্লগিং আছে, তোমরা মানে প্রচুর আছে। আমি চাই এরকম প্রচুর সবাই ব্লগিং স্টার্ট করুন, সবাই যেন সব জায়গা থেকে কোনা কোনা থেকে ভিডিওগুলো তুলে তুলে ধরে এবং আমরা সব যেন দেখতে পারি। যাই হোক, আমি অত ভালো ব্লগ বলতেও মানে দিতে পারি না তোমাদের সঙ্গে, এবং অত ভালোভাবে কথা বুঝিয়ে হয়তো তোমাদের দিতে পারছি কি না জানি না, তোমাদের কতটা আনন্দ এবং কতটা ভালোবাসা দিতে পারছি। এইদিকে দেখো নেকলেসগুলোর এত দাম, বলছে নাকি জয়পুরি নেকলেস। তো জয়পুরি নেকলেস আমি বাবা জানি না কেমন কি জয়পুরি নেকলেস কি হয়, এত ইন্টারেস্টও নেই। যাই হোক, ওই থেকে ঘুরে এসে দেখো পেয়ে গেছি আচারের দোকান। মেয়ে তো আর নড়বে না এখান থেকে। আর এক ধরনের চকলেট দেখেছে, সেই চকলেটটা উনি এখন নিবেই, তো সেই চকলেটটা নেওয়া হয়েছে। আমি ওরা ওখানেই নিচ্ছে, আমি ওদেরকে ছেড়ে সামনের এই সোয়েটারের দোকানটায় সোয়েটারগুলো ভালো লাগছে বলে দামটা জিজ্ঞেস করে নিলাম। বাপ রে বাপ, এত দাম এক একটা সোয়েটারের, বাবা গো! আমি আর সেখান থেকে ছুটে পালিয়ে এসে দেখো মেয়েকে চকলেট কিনে দিচ্ছি। চকলেট বটে এটা, চকলেট না বটে, এইটা হচ্ছে তোমাদের সব মানে কুমড়ো, চাল কুমড়ো, তারপরে হচ্ছে বেল, এইগুলোর হচ্ছে মুরাব্বাকেই হচ্ছে চিনি এবং রং দিয়ে মিক্স করে চকলেট বলে বিক্রি করছে। আমরা তো চকলেট বলে নিয়ে নিলাম, আর এইদিকে খাওয়ার সময় দেখি ওই বেলের আঠা আঠা মতো, আর ওই কি বলবো তোমাদের, একদম বিশ্রী খেতে আর একদম বাজে খেতে। যাই হোক, 50 নিয়েছে, 40 টাকা আমাদের একদম চুনা লেগে গেছে। এইভাবে কেউ টাকা পয়সা চুনা লাগাও না। আর এই মেয়েটার পাল্লায় পরে আমাদের 40 টাকাটা একদম চুনা লেগে গেছে। যাই হোক, আমরা চলে এসেছি একটা কাচের দোকানে এসে মেয়ে তো জিনিসে হাত দেবে। আমি বলছি বাবু চল রে, এখানে একটা জিনিস ভেঙে গেলে কেনার থেকে আমাদের মনে হয় ঘাটতিটাই দিতে হবে। তো যাই হোক, যাদের প্রয়োজন রয়েছে জামা কাপড় কেনার তারাই কিনবে, আমাদের বাবা প্রয়োজন নেই। অযথা এত টাকা দিয়ে বাড়ি নিয়ে গিয়ে শোকেসে সাজিয়ে রাখার মতো ওই টাকা পয়সা আমাদের নেই। অপ্রয়োজনীয় জিনিস কিনে ওই গাদা লাগিয়ে গাদি পচা করার মতো ওই শখটা আমার নেই। যেটা লাগবে প্রয়োজনে সেটা কিনবো, যেটা দরকার সেটা কিনবো। অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা অপচয় করার আমার দরকার নেই। আর যদিও আমি পুরনো জিনিস আমার বাড়িতে রাখি না, যেহেতু অনেক জিনিস হতে তো যখন অনেকটা হয়ে যায় না, তখন আমি আর সেই জিনিসগুলো রাখি না। যদি খুব খারাপ হয়ে যায়, কাপড়ওয়ালা শাড়িওয়ালাদের দিয়ে অন্যান্য জিনিসগুলো নিয়ে নিই, এবং যেগুলো পরার মতো থাকে সেগুলো আশেপাশে যদি কারোর দরকার থাকে আমি বলে তাদের দিয়ে দিই। তো এরকমভাবে তোমরাও করতে পারো এই কাজটা। যেহেতু লাগছে না তোমার, সেটা রেখে তুমি কি করবে? যেহেতু আমার আগের প্রচুর জামা ছিল চুড়িদার, কুর্তি, সেগুলো আমার যেহেতু এখন আমি অনেকটা মোটা হয়েছি, সেই কারণে আমার ওই জামাগুলো আমার গায়ে হয় না। সেগুলো আমি আমাদের পাশের বাড়ি কিংবা অন্য আমাদের ওই দিককার ওখানে যারা রয়েছে, যারা একদম গরিব জামা কাপড়ের দরকার, তাদেরকে দিয়ে দিই। তো ফেলে দেওয়ার থেকে তারা যদি পরে 6 মাস পরতে পারে, সেটা আমার কাছে অনেক অনেক। নতুন হয়তো দিতে পারি না, চেষ্টাও করি নতুন দেওয়ার। আমি এর আগেও নতুন দিয়েছি, সেটা দিয়ে বলার সিম্প্যাথি পাওয়ার মতো আমার মানে কোনো দরকার নেই। যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি। আশা করি প্রত্যেক বছর এরকমভাবে কিছু দিয়ে যাব। আর কিছু দেয়াটা তোমাদের দাদাভাই শেয়ার করতে চায় না, ওই জন্য আমি আর সেই ব্লগগুলো করি না। তোমাদের দাদাভাই বলে যদি ডান হাতে দাও বা হাত যেন টের না পায় যে মানুষকে দিচ্ছ, সেই কারণে আমি আর ওই ব্লগগুলো বানাই না। তো এরকমভাবে তোমাদের দাদাভাই আমাকে বকে যে কোনো কিছু দেয়া কিংবা কাউকে সাহায্য করা সেটা কাউকে কখনো বলতে নেই। তারপরে তুমি যে দিচ্ছ সেটা কাউকে দেখিয়ে দেওয়ার দরকার নেই। তো ঠাকুর আমাকে অনেক দিয়েছে, আমিও যেন সবার পাশে এরকম একটু করে দাঁড়াতে আমি যেন অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। অনেক ইচ্ছে আছে, অনেক শখ আছে যে অনেক গরিব মানুষদের পাশে দাঁড়াবো। ঠাকুর যেন আমার মাথার উপরে হাত রাখে এবং আমি অনেক গরিব মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। সামনে অনেকটা স্বপ্ন আছে যে কিছু একটা করব। যাই হোক, যখনই করব তোমাদের হয়তো ইঙ্গিতে
ভাষায় বুঝিয়ে দেবো, ব্লগে না বোঝাতে পারি। তো যাই হোক, এইদিকে আমি নিয়ে নিলাম ড্রাগনের গাছ। আমি না, যেহেতু ড্রাগন ফলটা আমার একদম অপছন্দের, একদম ভালো লাগে না। মেয়ে বলছে বাবা ড্রাগন গাছ নাও, ড্রাগন গাছ নাও। তো ও ড্রাগন ফলটা এত ভালোবাসে, খেতে নয় দেখতে। আর ওই যে ফোনে ইউটিউবে ভিডিও পাই, শর্ট ভিডিওগুলো ড্রাগন ফলের, সেই কারণে ড্রাগন ফলটা কি জিনিস। এর আগে আমি একটা নিয়ে এসেছিলাম, 250 টাকা দিয়ে একটা ড্রাগন ফল কিনেছিলাম। তো বিশ্বাস করো, এত বাজে খেতে, আর এত বাজে খেতে। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, ড্রাগন ফল কেউ কোনো দিন কিনো না খাওয়ার জন্য, ওটাও ফেলে দেওয়ার জন্যই মানে কিন্তু আমার কাছে লেগেছে খারাপ। জানি না সবার কাছে কেমন লাগবে, হয়তো ভালো লাগে বলেই বাজারে এত গাদা গাদা বিক্রি হয়, এত দাম দিয়ে মানুষ কেনে। আমার কিন্তু এটা একদম বাজে লেগেছে। তো গাইজ চলো, এদিকে আমাদের দুটো ড্রাগন গাছ নিয়ে নিলাম। হবে না, হবে না। আমি গাছ ভালোবাসি, তোমাদের দাদাও ভালোবাসে, তো বললো যেহেতু অনেক গাছ রয়েছে আমাদের বাড়ি, ড্রাগন গাছটা নেই, তার জন্য ড্রাগন গাছটা নিয়ে নিলাম। তো ড্রাগন গাছ দুটো নিয়েছে 10 টাকা করে, 20 টাকা। চলো ড্রাগন গাছটা নিয়ে তারপরে চলে যাচ্ছি সামনের দিকে। আমি প্রথমেই শাড়ির দাম এবং জিনিসপত্রের দাম জিজ্ঞেস করে নিচ্ছি, সেই কারণে আর কোনো দোকানে ঢোকার প্রয়োজন নাই। আর এইদিকে দেখলাম এই বাঁশের এই ফুলদানিটা, ফ্লাওয়ার্সটা কিভাবে বানিয়েছে, নেওয়ার জন্য না, আমি এরকমভাবে বানাতে পারবো। তোমাদের দাদাভাইকে বললাম একটু ট্রাই করলে হয়ে যাবে না? তো তোমাদের দাদা বলছে হ্যাঁ অবশ্যই হয়ে যাবে, এই তো শর্টকাট। আর গাইজ এইদিকে দেখো মেয়েরা কি সুন্দরভাবে জিনিস বানাচ্ছে। জিনিসগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, দামটাও না প্রচুর। এক একটা জিনিসের মিনিমাম 400 টাকা, 500 টাকা, 300 টাকা ছাড়া কোনো কিছু মানে কমই নেই। যাই হোক, এইদিকে আমরা কিছুই কেনাকাটা করেছিলাম না, খাওয়া দাওয়া করেছিলাম মাঞ্চুরিয়ান খেতে। তো চলো, এই জিনিসটা আজকে প্রথম ট্রাই করছি, তো খুব সুন্দর লেগেছে বলবো না, ভেজ যেহেতু তার জন্য একটু সস চানাচুর দিয়েছি, ভালোই লাগছিল, খারাপ না। আর এদিকে দেখো কিছু কানের রয়েছে, কানেরগুলো দেখেও খুব সুন্দর লাগছিল, কিন্তু কানের আমার বাড়িতে প্রচুর রয়েছে, পড়ার সময় নেই, সেই কারণে আর কানের নিলাম না। চলো এবার মেলা থেকে বেড়ানো যাক। আর আমরা যে খাবারগুলো খেলাম আজকে, এই মেলায় এসে খেয়ে নিয়েছিলাম পিঠে, পাটিসাপটা, তো সেইগুলো অনেক কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মেয়ের হচ্ছে বায়না মোমো খাবে। তো গাইজ চলো, এখন মোমোটা এখানে আর খাবো না, আমরা যেখানে প্রত্যেকদিন খাই সেখানেই যাব। তো সেখানে গিয়ে দেখি আর ওই জায়গায় মোমোটা নেই। তো চলো আমরা চলে এলাম, মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, স্কয়ার থেকে বেরিয়ে চলে যাব আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে আবার মেয়ের জন্য খেতে দাঁড়াতে হবে মোমো। চলো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর শীতের রাত দেখতেই পাচ্ছ কেমনভাবে কুয়াশা পড়ছে, আর মানুষ ধীরে ধীরে বাড়িও চলে যাচ্ছে। এখন বাজে ওই 9টা মতো, আর এত ঠান্ডা পড়েছে তোমাদের আর কি বলবো। আমি শুধু একটাই কথা ভাবছি যে গাড়িতে গঙ্গাধারের ওই রাস্তাটা আমি পার হব কি করে। যাই হোক, পরে নিয়েছি সোয়েটার, সব কিছুই পরেছি, চাদরও নিয়েছি। আমি তো ঠিক আছে, কিন্তু সঙ্গে রয়েছে বাচ্চা। তোমাদের দাদাভাই বলছে এই ঠান্ডার মধ্যে আর কোনোদিন কোথাও বেরোবো না। আমিও এই কথাই বারবার বলছি যে ঠান্ডার মধ্যে বেরোনোর আর দরকার নেই। যাই হোক, কষ্টমষ্ট করে চলে এসেছি আমরা রক্ষাকালী মন্দিরের পেছনে। এখানে পেয়ে গেছি একটা মোমোর দোকান, মোমো খেয়ে নিই। মোমো খেয়ে দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থেকে ব্লগ ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা আমার নতুন বন্ধু আছে, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের ভিডিওতে তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও, আর কে কথা থেকে কমেন্ট করছো অবশ্যই কমেন্টটা দিও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে তুলে ধরবো। তো বন্ধুরা চলো আমরা এখন মোমো খেয়ে দিয়ে আজকের ভিডিওটা, আজকে আর বেশি কন্টিনিউ ভিডিও করতে পারিনি, অনেকটাই ব্লগটা বড় হয়ে গেছে, সেই কারণে আমি ব্লগটা আজকে এখানেই স্টপ করতে বাধ্য হয়েছি। তো বন্ধুরা টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগের সাথে, আবার একটা নতুন দিনের সাথে, আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এখানেই সমাপ্ত, আজকের মতো এখানেই ভিডিওটা থেকে বিরত নিচ্ছি। তোমাদের সঙ্গে আবার একটা সুন্দর একটা দিনের সাথে দেখা হবে, এবং সকলে ভালো থাকবে ঠাকুরের কাছে এই কামনায় করি, ঠাকুর যেন সকলের মঙ্গল করেন, এবং সব চাওয়া পাওয়া এবং ইচ্ছে যেটা 2023-এ হয়নি সেটা যেন 2024-এ হয়ে যায়। আমাদের মতো সবার মনে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, সব আশা আকাঙ্ক্ষা যেন ঠাকুর সবার মঙ্গল করেন। বন্ধুরা টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।